This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি আর প্লাস নিউজ এবং কালনা বই মেলার যৌথ উদ্যোগে নেতাজি আজও অমূল্য টাফ টক বিশেষ আলোচনা সভা। আপনারা যারা টেলিভিশন সেটের সামনে বসে রয়েছেন, আপনাদের বলি জমজমাট কালনা বই মেলা থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। এবং এই মুহূর্তে কালনা বইমেলায় আমরা দেখছি অগণিত মানুষ, দর্শক, তারা শীতকে অগ্রাহ্য করে তারা বসে রয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো কালনা বইমেলা কমিটি এবং শ্রী সুব্রত পাল মহাশয়কে আজকের এই আলোচনা চক্রের জন্য। এটুকু বলতে পারি কালনাবাসীকে যে এই মুহূর্তে আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ অর্থাৎ আমাদের প্রিয় নেতাজির জন্মদিনে সেরা অনুষ্ঠানটা আজ হচ্ছে কালনা বইমেলা থেকে। সুতরাং কালনার জন্য একটা জোরে হাততালি। কেন বলছি? তার কারণ এই মুহূর্তে শুধু বাংলা নয়, আমি বিশ্বাস করি ভারতের উপমহাদেশের সেরা বক্তারা হাজির এই কালনা বইমেলাতে। আর প্লাস নিউজে আপনারা সরাসরি দেখতে পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্টজনেরা। আমি একেবারে চলে যাচ্ছি, আমার ডান দিক থেকে শুরু করছি। ডক্টর তপতী চক্রবর্তী, উপাচার্য, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা উপাচার্য ডক্টর তপতী চক্রবর্তী। এরপরে যিনি রয়েছেন তার পরিচয় দেওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকাল ইদানিংকালে সবাই যেমন পেটের রোগের ডাক্তার, পেটের কিছু হলে বলে দেয় না যে এটা খেতে হবে ওটা খেতে হবে। সৌরভ, সচিন, বিরাট কোহলি যখন ব্যাট করতে নামে আমরা সবাই ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে যাই, তেমন এখন ঘরে ঘরে নেতাজি বিশেষজ্ঞ রয়েছে। সুতরাং আমি যদি প্রখ্যাত লেখক, এই মুহূর্তে বিশ্বের সেরা অন্যতম নেতাজি বিশেষজ্ঞ, তাকে শুধু নেতাজি বিশেষজ্ঞ বলি, হয়তো আপনাদের মনোপুত হবে না। তিনি একাধারে লেখক, গবেষক, নেতাজি গবেষক এবং তার সঙ্গে সঙ্গে বলা ভালো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর গ্রন্থর অন্যতম রচয়িতা চন্দ্রচূড় ঘোষ। আপনাদের বর্ধমানেরই ছেলে। গোটা বিশ্ব আজ নেতাজি অন্তর্ধান রহস্য তার লেখা পড়ে জানছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত পদার্থবিদ, বিজ্ঞানী ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়, যিনি উপাচার্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সোমনাথ সিংহ রায়, সুবক্তা। তার বক্তব্যে যেমন যুক্তি থাকে তেমন আবেগও থাকে। আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা কোনো বিতর্ক রাখিনি, কারণ নেতাজির ব্যাপারে তো কোনো বিতর্ক নেই বাংলায়। আমরা সবাই নেতাজিকে ভালোবাসি। আমরা সবাই কখনো না কখনো স্বপ্ন দেখেছি নেতাজি এদেশে ফিরে এসেছেন। আমরা ছোটবেলা থেকে, যাদের বয়স এখন 80 অথবা যার বয়স এখন 8 বছর, প্রত্যেকে আমরা চাই নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য উন্মোচিত হোক। আজকে সন্ধেবেলায় এই মঞ্চ থেকে সত্যি কি বাঙালি জানবে নেতাজি অন্তর্ধান রহস্য? আজকে কি বাঙালি সেই উত্তর খুঁজে পাবে? নেতাজি কি এখনো আমাদের ক্ষেত্রে অমূল্য অনুপ্রেরণার বিষয়? নেতাজি সুভাষচন্দ্র বোস এমন একটি নাম, গোটা বাংলায় তার অগণিত ভক্ত, এমন একজন মহাপুরুষ যার জীবনের একটা বিরাট অংশ আমাদের কাছে রহস্যাবৃত। আমরা এই নিয়ে তো আলোচনা করব, অবশ্যই করব। যেখানে চন্দ্রচূড় ঘোষকে আমরা পেয়ে গিয়েছি,
এবং সেটা কালনা বইমেলাতে পেয়ে গিয়েছি। বর্ধমানের ছেলে চন্দ্রচূড়কে আজকে বলতেই হবে, নেতাজি অন্তর্ধান রহস্য আজ কালনা জানতে চায়, বাংলা জানতে চায়। আর টাফ টক আলোচনায় কালনা বইমেলাতে আজকে আমরা অবশ্যই সেই আলোচনায় থাকব, কিন্তু প্রথমেই নেতাজিকে স্মরণ করতে হবে। আমি একটি ছোট্ট কথা বলে শুরু করব। আপনারা ভাবুন, বিখ্যাত ছড়াকারের একটি ছড়ার লাইন, বাঙালির সন্তান সন্ততি বাংলাটা জানে না, অর্থাৎ বাংলা পড়তে পারে না, এটা খুব বাঙালির কাছে গর্বের বিষয়। পৃথিবীর অন্য কোনো জাতির ক্ষেত্রে হয় না। অথচ আমরা কি জানি, নেতাজি সুভাষচন্দ্র বোস অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও মাতৃভাষায় পড়াশোনা করেছেন। সেই নেতাজি শুধু জার্মান থেকে শুরু করে, রুশ দেশ থেকে শুরু করে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়কদের মোহিত করে দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ দক্ষতায় একের পর এক বই লিখেছেন ইংরেজিতে। সুতরাং বাংলা মাধ্যমে অর্থাৎ মাতৃভাষায় পড়াশোনা করে নেতাজি হওয়া যায়, এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাজি খুব কম সময়ের মধ্যে লিখেছিলেন তার সেই বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, 1920 থেকে 1934। পাতার পর পাতা লিখেছেন অত্যন্ত দ্রুত। আমরা আজকে এসব আলোচনা করব, তার কারণ বাঙালি শুধু নেতাজির রহস্য নিয়ে যদি মগ্ন থাকে, নেতাজির দর্শন, তার জীবন চর্চা নিয়ে যদি আলোচনা না হয়, সেটা খুব খেদের বিষয় হবে। অবশ্যই নেতাজি অন্তর্ধান রহস্যে আমরা পৌঁছাবো, কিন্তু সবার প্রথমে বক্তা হিসেবে ডক্টর তপতী চক্রবর্তী উপাচার্য, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, তাকে ডেকে নেব। তার চোখ দিয়ে আমরা শুনব আজও নেতাজি সত্যি কি আমাদের অনুপ্রেরণা। তপতী। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা উপস্থিত আছেন, শ্রী চন্দ্রচূড় ঘোষ, নেতাজি গবেষক, মাননীয় উপাচার্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় সংগ্রামসু মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সাংবাদিক এখানে উপস্থিত আছেন শ্রী সোমনাথ বাবু, এবং সকলকে আমি আমার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই কালনা বইমেলায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি, এই কারণ আজ একটি খুব বিশিষ্ট দিনে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। এই জন্য আমি এই বইমেলার যারা আয়োজক, উদ্যোক্তা, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সামনে উপবিষ্ট যে দর্শক বন্ধুরা আছেন, আমার গুরুজন এবং আমাদের সন্তান সন্ততি, তাদের সকলকে আমার শুভেচ্ছা, গুরুজনদের আমার প্রণাম। আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই বিশিষ্ট ব্যক্তিত্ব, সেই মহান ব্যক্তিত্ব, সেই দেশপ্রেমী, তার এই শুভ জন্মদিকে স্মরণ করে তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে এই বইমেলার যে বিষয়, সেটি হচ্ছে যে অনুপ্রেরণায় আজও আমাদের সামনে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি খুব স্বল্প কথায় হয়তো বলবো, কারণ মঞ্চে উপবিষ্ট যিনি উপস্থিত আছেন, তার সামনে যিনি নেতাজি গবেষক, তার সামনে আমি হয়তো অতটা বলতে পারবো কিনা আমি জানি না। তবে আমি এইটুকু বলতে চাই যে এই অনুপ্রেরণা কিসের জন্য এবং কেন, এই প্রসঙ্গটা আমার হয়তো পরে আসবে। তার আগে আমি আমাদের এই নেতাজি দেশপ্রেমী যে বিশিষ্ট ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোস, তার যে জীবন, তার ইতিহাস, সেটা আমাদের সকলেরই মোটামুটি জানা আছে। নেতাজি মানেই একটি ইতিহাস, যার কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ বলেছিলেন যে শেষ নাহি যে শেষ কথা কি বলবো।
নেতাজি এমনই একটি ব্যক্তিত্ব যার কোনো শেষ নেই, তার জীবনে আদর্শের কোনো শেষ নেই, যার লক্ষ্যের কোনো শেষ নেই বলে আমরা জানি, যাকে নিয়ে গবেষণা বহু বছর ধরে চলছে এবং আগামীতেও হয়তো চলবে, এবং আমরা যে তথ্য পেয়েছি, যে তথ্য আমাদের কাছে আছে, সেগুলো অমূল্য সম্পদ এবং সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের অমূল্য সম্পদ। আজকে এই অনুপ্রেরণার কথা বলতে হলে আমাদের বলতে হয় যে বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেটা অত্যন্ত কঠিন পরিস্থিতি, অত্যন্ত সংকটময় পরিস্থিতি। এইখানে আমরা যদি এই নেতাকে আমরা সামনে পেতাম তাহলে আমরা কি করতাম, তাহলে আমাদের এই যুব সম্প্রদায় কি করত? কারণ নেতাজির কাছে এই যুব সম্প্রদায় ছিল তার আসল পাথেয়, তাদেরকে নিয়েই তিনি চলেছেন। এবং আমরা দেখেছি যে ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে উনি যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছেন তখন কিন্তু এই যুব সম্প্রদায়কে নিয়েই উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে নিয়েই কিন্তু তার পথ চলা শুরু। কাজেই নেতাজির এই আত্মত্যাগ, তার এই চেতনা, তার দেশের সম্বন্ধে তার উপলব্ধি, এইটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। এবং এইটাই যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যুব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারি তাহলে বোধহয় নেতাজির ইতিহাসকে আমরা সত্যি করে সকলের সামনে প্রতিস্থাপন করতে পারব। নেতাজি সম্পর্কে বলতে গেলে আমরা ছোটোবেলার থেকে নেতাজি সম্বন্ধে যে ইতিহাস পড়েছি, তারপরেও অনেক গবেষণাপত্র আমরা কিছু কিছু ঘেটেছি। আমাদের যখন যেরকম সুযোগ হয়েছে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং নেতাজি সম্বন্ধে পড়েছি। তাতে করে আমরা যেটা দেখেছি সেটা হয়েছে তার অক্লান্ত দেশপ্রেম, তার অক্লান্ত পরিশ্রম, তার দৃঢ় চেতনা, তার সামনের যে লক্ষ্য সেটা হচ্ছে দেশকে স্বাধীন করা। তার মানে দেশের প্রতি তার কতটা ভালোবাসা, কতটা তার ভেতরের থেকে তার উপলব্ধি ছিল, যার জন্য তিনি বহু বাধা বিপত্তি অতিক্রম করে, বিদেশেও বহু বাধা বিপত্তি অতিক্রম করেও তিনি কিন্তু দেশপ্রেমীদের নিয়েই কিন্তু তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন এবং সেটা করেছিলেন কিন্তু দেশের মাটিতে নয়, দেশের বাইরে। এটা কিন্তু আমরা যদি ভাবি, আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু সেই সময় অত সহজ ছিল না। কারণ যখন আমরা সম্পূর্ণভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, তখন এইরকম একটি মানুষ যে দেশের বাইরে গিয়ে এরকম একটি দল তৈরি করলেন দেশকে স্বাধীন করার জন্য, সেই চেতনা ভেতরে ভেতরে ওনার কিন্তু তৎক্ষণাৎ তৈরি হয়নি, সেটা কিন্তু ওনার তৈরি হয়েছে একদম বাল্যকাল থেকেই। কাজে আমি এটা বলতে চাই যে আজকে আমরা যে বলছি অনুপ্রেরণায় আজও নেতাজি, তার কারণ হচ্ছে আজকে এই সংকটময় মুহূর্তে আমাদের এই সমাজে আমরা সেই অনুপ্রেরণা দেওয়ার মতন যাদেরকে আমরা অনুপ্রেরণা দেব, সেই যুব সম্প্রদায়কে সেটা মনে মনে ভাবতে হবে, তাদের এই চেতনা তৈরি করতে হবে, তাদের এই উপলব্ধি থাকতে হবে যে আমাদের মাটি, আমাদের জন্মস্থান সেটা কি এবং তার জন্য আমাদের কি করতে হবে। সেটা কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা থেকে এটা কিন্তু হয় না, এটা কিন্তু আপনা থেকেই ভালোবাসা, যেমন আমাদের যেমন পরিবারের সকলের প্রতি ভালোবাসা জন্ম থেকেই তৈরি হয়, সেরকম মাটির টান, মাটির ভালোবাসা কিন্তু সেটা জন্ম থেকেই তৈরি হয়। আজকে ওনার যে দেশত্যাগ, উনি যে ইতিহাস গড়ে তুলে গেছেন, আমি সেটাকে আর বিশ্লেষণ করে বলছি না, হয়তো আমার পরবর্তী বক্তা যারা আছেন তারা বলবেন। কিন্তু আমি শুধু বলতে চাই এই নতুন প্রজন্ম, এই নতুন যুগে আমরা কি করে আরেকজন নেতাজি তৈরি করতে পারবো, আমরা এই মহান ব্যক্তিত্বের যে কর্মসূচি, যে কর্ম, তার যে আদর্শ, তার যে দর্শন, সেটা আমরা তুলে ধরে সেই যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আশা রাখছি যে ভবিষ্যতে আমরা এইরকম একজন নেতাজিকে আমরা গড়ে তুলতে পারবো এবং তার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে
আমরা জানতে চাইব যে তাদের উপলব্ধি, তাদের চেতনা তারা যেন তৈরি করতে পারে, এবং সেটা শুধুমাত্র আমাদের এই শিক্ষার থেকে নয়, এবং সেটা কিন্তু একটি মামুলি শুধু পরীক্ষার নম্বরের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ থাকে না। সেটা কিন্তু আপনা থেকে, আমি বারবার করেই বলছি, সেটা কিন্তু আপনা থেকে ভেতর থেকেই তৈরি হয়, এবং তার জন্য আমাদের সেই ইতিহাসের মধ্য দিয়ে যেতে হবে, নেতাজির ইতিহাসের মধ্য দিয়ে যেতে হবে, তার সম্বন্ধে যে গবেষণা হচ্ছে সেই তত্ত্বের মধ্য দিয়ে যেতে হবে। তবেই আমরা কিন্তু অনুপ্রাণিত হব, তবেই আমরা কিন্তু নতুন প্রজন্মকে সেই জায়গায় আমরা দেখতে পারবো। এবং আমার মনে হয় এটা এখন আমাদের একটি সুবর্ণ সুযোগ এবং একটি সময় যেখানে আমরা এই নতুন প্রজন্মের নতুন মুখকে আমরা দেখার আশা রাখছি। আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রযুক্তির জন্য আমাদের মধ্যে মেধার কোনো অভাব নেই, এবং তাদের মধ্যে দেশপ্রেমের অভাব নেই। তাদের মধ্যে এটা জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের সমাজের সকলের। আমরা সেই ইতিহাসকে যেন আবার গড়ে তুলতে পারি। আমরা আমাদের এই মহান নেতা, সংগ্রামী যে বিশিষ্ট ব্যক্তিত্ব, তাকে যেন আমরা এই প্রজন্মের নতুন যুগের যে প্রজন্ম তাদের সামনে তুলে ধরতে পারি, এবং আমরা আবার যেন আমাদের দেশের নতুন যে প্রজন্ম যারা আসছেন তারা যেন সেই দেশপ্রেমের আবেগে যেন তারা তাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং দেশকে তারা এই সংকটময় মুহূর্ত থেকে রক্ষা করতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্যই রাখলাম। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ ডক্টর তপতী চক্রবর্তীকে। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, তার আত্মত্যাগ এবং অবশ্যই আমাদের এই সংকটকালে দাঁড়িয়ে এমন একটা সময় আমরা সবাই রয়েছি যেখানে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি, শুধু নিজের কথা ভাবছি, সেই সময় তিনি নেতাজির আদর্শের কথা বললেন। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসব। আমরা জানি যে সাধারণত জন্মদিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি না, কিন্তু বাঙালি আজও জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য। বাঙালি জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কি ঘরে ফিরেছিলেন। বাঙালি জানতে চায় 18ই আগস্ট 1945 সালটা কি একটা ভয়ঙ্কর দিন, যেদিন সব শেষ হয়ে গিয়েছিল। বাঙালি জানতে চায় এখনো কি নেতাজি এই ভূভারতের কোথাও কোনো আশ্রমে আছে। বাঙালি জানতে চায় রুশ দেশের সেই কারাগারে কি দেখেছিলেন আরেকজন রাষ্ট্রনেতা, যিনি বলেছিলেন অনেক কিছু জানাবেন। বাঙালি জানতে চায় একের পর এক সরকার বদলেছে কেন্দ্রে ও রাজ্যে, কিন্তু এখনো কেন সরকারি মাহফেজখানা থেকে বার করা হলো না নিষিদ্ধ সেই ফাইল। সরাসরি কালনা বইমেলা থেকে আপনারা দেখছেন টাফ টক আলোচনা সভা, আর+ নিউজ এবং কালনা বইমেলার যৌথ উদ্যোগে। নেতাজি এখনো নেতাজি আমাদের কাছে অমূল্য অনুপ্রেরণা। আমরা অবশ্যই আলোচনা করব নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে। আমরা অবশ্যই আলোচনা করব নেতাজি কি ঘরে ফিরেছিলেন। কিন্তু তার আগে আমি একবার ডেকে নেব বিখ্যাত পদার্থবিদ ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায় মহাশয়, যিনি উপাচার্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের। ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায় তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে নেতাজিকে আমাদের সামনে তুলে ধরবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। এরকম একটা কলকাতা থেকে 100 কিলোমিটারেরও বেশি দূরে একটি মফস্বল শহরে রাত্রি প্রায় 8টা বেজে গেছে। এই বিশাল জনতার সামনে কিছু বলতে পারা মানে একটা সৌভাগ্যের বিষয়। কালনা বইমেলা কমিটি আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য, এবং একটি বিশেষ দিনে, যে দিনটি আমাদের একটি পুণ্যতিথি, সেই দিনে বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট মাননীয় উপাচার্য
শ্রীমতী তপতী চক্রবর্তী, বিশিষ্ট নেতাজি গবেষক শ্রী চন্দ্রচূড় ঘোষ, বিশিষ্ট সাংবাদিক আমাদের শ্রী সোমনাথ বাবু, এবং আমাদের সকলের অতি পরিচিত শ্রী ঋতব্রত ভট্টাচার্য মহাশয়, এবং অবশ্যই আপনারা সকলকে প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি দু একটি কথা বলবো নেতাজি বিষয়ে। আমি নেতাজি গবেষক নই, আমি নেতাজি সম্বন্ধে যে আমার বিশাল পড়াশোনার ভাণ্ডার তাও নয়, কিন্তু আমি অত্যন্ত সাধারণ একজন ব্যক্তির চোখে নেতাজি কীরকম সেই নিয়ে আমি দু একটি কথা বলবো। এবং আমার মানে অধ্যাপনার বিষয় এবং আমার গবেষণার বিষয় পদার্থবিদ্যা, সেই কারণে আমি পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে নেতাজিকে কীরকমভাবে ব্যাখ্যা করা যায় আমি সেই নিয়েও একটা কথা বলবো। প্রথমে বলি, নেতাজি আমাদের আপামর বাঙালির কাছে, শুধুমাত্র আপামর বাঙালি নয়, আপামর ভারতীয়র কাছে, সে একটি 10 বছরের ছেলেই হোক বা একটি 80 বছরের বৃদ্ধই হোক, প্রত্যেকের কাছে একটি স্ফুলিঙ্গ। নেতাজি নামটা শুনলেই তার শরীরে একটা অন্যরকম অনুরণন বয়ে যায়। আমি জানি না আর কোনো ন্যাশনালিস্ট লিডার ভারতবর্ষে বা সারা বিশ্বে আছে কি না যেখানে তার নামটাই একটা শিহরণ জাগানোর জন্য যথেষ্ট। আমি নিজের ব্যাপারেই বলি, আজ থেকে অনেক দিন আগে নেতাজি ভবনে আমাকে একটি মিটিংয়ে ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছিল না হয়েছিল সেটা আমি এখন মনে করতে পারি না, কিন্তু সেই নেতাজি ভবনে ঢোকার সময় আমার মধ্যে যে একটা রোমাঞ্চ, একটা শিহরণ জেগে গিয়েছিল, সেটা আমি এখনও ফিল করি। ঠিক একই রকমভাবে আমি কলকাতা থেকে দূরে একটি জায়গায় ট্রেনে যাচ্ছিলাম। ট্রেন থেকে নামার সময় দেখলাম একটি ছবি বিক্রেতা, সে ছবি বিক্রি করে, সে অনেক মনীষীর ছবি সেখানে রেখেছে, তার মধ্যে নেতাজির ছবিও ছিল। আমি ট্রেন থেকে নেমেছি, সেই ট্রেন থেকে বেশ কয়েকজন মিলিটারি মানে ডিফেন্সের ব্যক্তি, তারা সেই একই ট্রেন থেকে নামলেন। তারা নেমে যখনই দেখলেন যে ওই মাটিতে ছবি বিক্রি হচ্ছে এবং সেখানে নেতাজির ছবি রয়েছে, সেখানে তারা ইনস্ট্যান্টলি দাঁড়িয়ে সেখানে স্যালিউট করলেন। দিস ইজ নেতাজি। যে একটা নাম, এই 3 অক্ষরের একটা নাম মানুষের জীবনে একটা অনুরণন তৈরি করতে সক্ষম। নেতাজি হয়েছেন 3টে, আমার ব্যক্তিগত মত অনুযায়ী 3টে ডি দিয়ে। ডিটা কি? 1 হচ্ছে ডেডিকেশন, 2 হচ্ছে ডিভোশন, আর 3 হচ্ছে ডিটারমিনেশন, ত্যাগ। যে কোনো সময়ে যে কোনো বিষয় অবলীলাক্রমে তিনি ছেড়ে দিতে পারেন। জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, ছেড়ে দিলেন। কলকাতার মেয়র হয়েছিলেন, ছেড়ে দিলেন। ডিস্টিংশন নিয়ে আইএসের একটা পরীক্ষায় পাশ করলেন, আইসিএসের ছেড়ে দিলেন। দেশের জন্য যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ছেড়ে দিলেন। এখন নেতাজি, আমি বলেছিলাম যে পদার্থবিদ্যাদের এই দৃষ্টিকোণ থেকে নেতাজিকে কিভাবে দেখা যায়। আপনারা হয়তো নাম শুনে থাকবেন, আমাদের বর্তমান প্রযুক্তির যুগে লেজার নামে একটি কথা আছে, লেজার রশ্মি। লেজার রশ্মি অত্যন্ত শক্তিশালী একটি রশ্মি, যে রশ্মি দিয়ে আমরা প্রায় 1 মিটার পুরু মানে ঠিক একটা লোহার বেদিকে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কেটে দিতে পারি, এতটা শক্তিশালী রেডিয়েশন। যে লেজার রশ্মি দিয়ে আমরা টর্চ বানিয়ে চাঁদের বিভিন্ন জায়গায় কোথায় কি আছে আমরা দেখতে পারি, লুনার টর্চ। আমি এই কথাটার প্রসঙ্গটা আনলাম কেন? এই যে অর্ডিনারি সাধারণ যে সমস্ত লাইট রয়েছে, সেই লাইটগুলো যেমন দেখুন চারদিকে ছড়িয়ে যাচ্ছে, দিয়ে আমাদের দেখতে সাহায্য করছে।
আর লেজার হচ্ছে এমন একটা লাইট যে লাইটের কনসেপ্টটা দিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। সেই লাইটের কনসেপ্টটা কি, বিষয়টা হচ্ছে যে একটা ছোট্ট ক্যাভিটি আছে, তার মধ্যে লাইট তৈরি করে সেই সমস্ত লাইটকে একই ডিরেকশনে, একইভাবে, একই দিকে প্রবাহিত করা। এবং যেহেতু লাইটগুলো সবাই উই আর সেম বোট ব্রাদার্স, একই দিকে, একই ডিরেকশনে, একইভাবে সবাই যাচ্ছে এবং প্রচণ্ড শক্তিশালী হয়ে যাচ্ছে। সেই শক্তির প্রভাবে যে কোনো কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় সেকেন্ডের ভগ্নাংশ সময়ে। আমি এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে আজকে একবিংশ শতাব্দীতে 2025 সালে এই যে অনুষ্ঠান হচ্ছে নেতাজি বিষয়ক, এই অনুষ্ঠানটা আমার নিউ ইয়র্কে বসে সকালবেলায় চা খেতে খেতে, কারণ এখন সেখানে সকালবেলা, সেখানে সকালে চা খেতে খেতে কেউ কোনো বাঙালি সেটা দেখছেন। অর্থাৎ আমরা সারা বিশ্বে এখন সেকেন্ডের ভগ্নাংশ সময়ে পৌঁছতে পারছি। কিন্তু নেতাজি যে সময়ে নেতাজি হয়েছেন সেই সময়ে সামাজিক সারা বিশ্বের প্রেক্ষাপটটা ছিল অন্যরকম। সেখানে আমাদের ভারত থেকে ইংল্যান্ডে একটা চিঠি যেতে সময় লাগতো 10 দিন, জাহাজে করে যেত। তা এই সময়ে সারা বিশ্বের যে লিডারশিপকে, সারা বিশ্বের যে প্রেক্ষাপটকে একটা জায়গায় নিয়ে আসা, সেই যুগে কতটা শক্তিশালী ছিলেন। এবং সেই জায়গাতে নেতাজি সেই সময়ে সফল। ভারতবর্ষের প্রেক্ষাপট তখন কীরকম, সেখানে ধর্মীয়ভাবে সাম্প্রদায়িক বিভাজন বিভিন্ন জায়গায় রয়েছে, উঁচু নিচু বিভাজন, দলিত বা উচ্চবর্ণের বিভাজন, বিভিন্ন রকমভাবে বিভাজন। কিন্তু নেতাজি তিনি হচ্ছেন একটা ইন্টিগ্রেটেড পাওয়ার, এই লেজারের মতো সবাইকে একই জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা আন্দোলন সৃষ্টি করলেন। বুঝলেন ভারতবর্ষ থেকে সম্ভব নয়, জাপান থেকে আন্দোলন করলেন। সেখানে কে ছিল না, সেখানে গরিব ছিল, বড়লোক ছিল, হিন্দু ছিল, মুসলমান ছিল, শিখ ছিল, পাঞ্জাবি, সবাইকে একটা জায়গায়। এই সংঘবদ্ধতাটা, এইটাকে আমি লেজারের সঙ্গে কম্পেয়ার করে আমি এটাতে বললাম। এই জন্যই আমি লেজারের প্রসঙ্গটা টানলাম। একটা বিষয়, আমাদের চন্দ্রচূড় বাবু বসে আছেন, তার সামনে নেতাজি গবেষণা বিষয়ে কিছু বলাটা আমার পক্ষে বাতুলতা মাত্র। তা সত্ত্বেও যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আমাদের এখন যে বিষয়টা নেতাজি সম্পর্কে যে বিষয়টা দাঁড়িয়েছে, যে নেতাজির অন্তর্ধান রহস্য, নেতাজির অন্তর্ধান, নেতাজি মারা গেছিলেন কিনা বিমান অ্যাক্সিডেন্টে, বা নেতাজি বেঁচে ছিলেন কিনা, এখনও আছেন কিনা, এই জায়গাটায় সত্যি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। বাঙালি জানতে চায়, ঋতব্রতবাবু বারবার বলছেন, বাঙালি আজও জানতে চায়, এখনও জানতে চায়, ভবিষ্যতেও জানতে চায়। এবং আমি সন্দিহান আদৌ এটা জানতে পারবে কিনা। কিন্তু আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গিটা এখন ওই জায়গাতেই সীমাবদ্ধ, এই অন্তর্ধান রহস্যের সমাধান। কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও একটা বিরাট নেতাজি পড়ে আছে। নেতাজি কি করে নেতাজি হয়েছিলেন, নেতাজির জীবন, এইটা যদি আমরা যুব সমাজের কাছে ঠিকমতো পৌঁছতে না পারি, নিয়ে যেতে না পারি, সেই জায়গাগুলো, নেতাজি তার মাকে চিঠি লিখছেন, একটা বিরাট চিঠি লিখছেন, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, আমাদের বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, সেগুলো কিভাবে তাকে ইন্সপায়ার্ড করেছিল সেইগুলো জানিয়ে চিঠি লিখছেন। তিনি যখন খুব বাচ্চা ছোট ছেলে ছিলেন, তখন তিনি ক্ষুদিরামের জন্মতিথি পালন করছেন। এই যে জায়গাগুলো, তিনি এই বিরাট প্রতিবন্ধকতার মাঝে তার যে জীবন তরিকে নিয়ে গিয়েছিলেন, এগিয়ে নিয়ে গেছিলেন, এই জায়গাটাও আমাদের আগামী প্রজন্মের কাছে, যুব সমাজের কাছে, তরুণের কাছে নিয়ে যেতে হবে। শুধু কেবলমাত্র তিনি অন্তর্ধান রহস্য তার সমাধান করাটাই যথেষ্ট নয়।
নেতাজিকে নিয়ে যাওয়া এটাও আমাদের অত্যন্ত কর্তব্য বলে আমি মনে করি। যাই হোক, আমার যে দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু আমার ধারণা, আমার নিজস্ব ধারণা, এগুলো আমি বললাম। পরবর্তী বক্তারা আরও বলবেন। প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়কে। তিনি যে বিশিষ্ট পদার্থবিদ এবং তিনি খুব সুন্দরভাবে লেজার রে অর্থাৎ লেজার রশ্মির সঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের তার যে কাজ, তার যে ডাক, তার যে আহ্বান, যে অবসরণীয় ঘটনাগুলো ঘটিয়েছেন তার কথা বললেন। অবশ্যই অবশ্যই আমরা সবাই নেতাজি অন্তর্ধান রহস্য জানতে চাই। তার কারণ ছোটবেলা থেকে নেতাজিকে আমরা আমাদের পরিবারের সদস্যই ভাবি। পরিবারের কেউ যদি হারিয়ে যায়, পরিবারের কেউ যদি দেশে না ফেরে, তাহলে দেশবাসী সে বিষয়ে চিন্তা করবে না? অবশ্যই করবে। কিন্তু তার পাশাপাশি নেতাজির কথা ভাবতে হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। নেতাজি সুভাষচন্দ্র বোস তার আত্মজীবনীতে লিখছেন, তিনি লিখছেন তার প্রথম ইংরেজিতে লেখা বা ইংরেজিতে কথা বলার, তিনি কিন্তু মনে রাখতে হবে বাংলা মাধ্যমের ছাত্র, কিন্তু পরবর্তীকালে গোটা বিশ্ব তিনি জয় করেছেন। তিনি বিলাতে গিয়ে ইংরেজদের, অর্থাৎ যাদের বলি, ব্রিটিশদের সঙ্গে টক্কর দিয়েছেন ইংরেজিতে। তিনি প্রথম তার ইংরেজি লেখা বা ইংরেজিতে কথা বলা কি জানেন? সেই সময় রণেন্দ্র বলে তার এক বন্ধু ছিল। রণেন্দ্র তখন তো এত বডি শেভিংয়ের ব্যাপার ছিল না, রণেন্দ্র একটু মোটা সোটা গাট্টা গোট্টা ছিল, আর নেতাজি ছিলেন একটু রোগা পাতলা। তা তিনি ইংরেজিতে প্রথম লিখছেন রণেন্দ্র মঠ, MOT, অর্থাৎ কিনা মোটা, I SHOR, SHOR, মানে নিজে বকে নিজে বলছেন আমি একটু সরু, রোগা। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস তার আত্মজীবনীতে লিখছেন, অ্যান্ড আই থট দ্যাট আই হ্যাড টকড ইন ইংলিশ, আমি ভেবেছিলাম আমি ইংরেজিতে কথা বলছি। এইভাবে যার ইংরেজি শুরু হলো, সেই ইংরেজি কোথায় গিয়ে দাঁড়িয়েছে নেতাজির লেখা পড়লেই বুঝতে পারি। নেতাজির জীবন, নেতাজির আদর্শ, নেতাজির কর্মপন্থা আমাদের অবাক করে, আমাদের কাছে বিস্ময়। তিনি, আমরা গর্বিত তিনি বঙ্গ সন্তান। এবার আমি ডেকে নেব এমন একজনকে, আমার মঞ্চে তাকে ডাকার আগে দু একটা কথা বলতেই হবে তাকে নিয়ে। আমি একটু ঈর্ষান্বিত হয়ে পড়ছি তার সম্পর্কে। তিনি কোনোদিনও সাংবাদিকতা করেননি, কিন্তু আজ জীবন ধরে, মানে ছোটবেলা থেকে আমিও তাকে বেশ কয়েকবার, তখন আমার পেশাগত জীবন শুরু হয়নি, আমি তখন থেকে তাকে টেলিভিশনে দেখি। তিনি অত্যন্ত বাংলার সবচেয়ে পুরনো প্যানেলিস্টদের মধ্যে একজন। কয়েক হাজার শো হয়ে গেছে, শুধুমাত্র বাংলায় নয়, জাতীয় টেলিভিশনেও। সবাই তাকে সাংবাদিক বলছেন, আসলে তিনি টেলিভিশন ব্যক্তিত্ব, টেলিভিশন বিশ্লেষক। আমি সোমনাথ সিংহ রায়কে ডেকে নেব, তিনি আলোচনা করবেন আজকের সভার বিষয়, অর্থাৎ অনুপ্রেরণায় আজও অমূল্য নেতাজি। নমস্কার। প্রথমেই এই কালনা বইমেলা যে সমস্ত উদ্যোক্তারা আছেন, তাদের মাথা খারাপ না হলে কখনো আমাকে আজকে এই সবাই ডাকতেন না বলে আমি মনে করি। নিশ্চিত মাথা খারাপ আছেন, নয়তো এই সমস্ত বিদগ্ধ মানুষদের সাথে আমাকে কখনো এই একই মঞ্চ ভাগ করবার তারা আমাকে সুযোগ করে দেন। দুজন উপাচার্য আছেন, একজন সারা পৃথিবী বিখ্যাত লেখক আছেন নেতাজি সম্বন্ধে, যিনি বলবেন, আর আমি ছাপোসা একটা আদা শহরের একটা কলেজ থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা একটা ছেলে। অবশ্যই আপনাদের এই পাগলামিকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার একটাই কারণ, আপনারা পাগল বলেই আজকে এতগুলো বড় বড় মানুষদের সাথে মঞ্চ ভাগ করবার একটা সুযোগ এসছে। আপনারা পাগল বলেই আমাকে এতগুলো মানুষ, কালনার এত সংখ্যক মানুষ, তাদের সামনে আমাকে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে নেতাজি আমাদের বাঙালির প্রত্যেকের হিরো, এ তো নিশ্চিতভাবে।
নেতাজি ছিলেন, আমি বরং একটু অন্যভাবে কথাটা বলি, নেতাজি ছিলেন এক অপরিসীম দূরদর্শিতা সম্পন্ন জননায়ক। তিনি ছিলেন শৌর্য বীর্যের প্রতীক, অপরদিকে তার সমস্ত জীবন কাহিনীর রূপকথার মতো রোমাঞ্চকর। তিনি শুধু অবিভক্ত ভারতবর্ষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রূপান্তরিত করতেই চাননি, সঙ্গে স্বাধীন রাষ্ট্রের পুনর্গঠন, শিল্পায়ন, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি উন্নয়ন করার মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্র্য, বেকারত্ব সম্পূর্ণ নির্মূল করে অন্ন, বস্ত্র এবং বাসস্থানের সম্মানজনক সমাধান করবার চেষ্টা করেছিলেন। তার যে প্রগতিশীল ও বৈপ্লবিক অর্থনীতি তার রাজনৈতিক অঙ্গ হিসাবে দেখেছেন ও গ্রহণ করেছিলেন। আমরা ছোটবেলা থেকেই নেতাজি, অবশ্যই প্রত্যেক বাঙালির ছেলের মতো আমার কাছেও তিনি ছিলেন আমার হিরো। নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে বলতে গেলে মার্জনা করবেন, আমার সে জ্ঞান নেই নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে আলোচনা করব, কিংবা নেতাজি সুভাষচন্দ্রের কথা নিয়ে আমি আপনাদের সামনে নিজেকে প্রকাশ করবার চেষ্টা করব। কিন্তু ম্যাডামের কথা শুনে যখন বলছিলেন ম্যাডাম যে আমাদের ভিতরে নেতাজি সুভাষচন্দ্র তৈরি করতে হবে, তখন আমার মনে হচ্ছিল ভারতবর্ষের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু একটা বিচ্ছিন্ন পুরুষ নন। তার ক্রিয়াকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি একটা শিক্ষা আমাদের দিয়েছিলেন, দেশপ্রেম মানে আত্মত্যাগ করতে হবে। কিন্তু সেটাও কিন্তু বিশ্বাস করুন, আজ নেতাজির জন্মদিনে বলতে হয়তো বাধো ঠেকছে আমার, কিন্তু এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নেতাজি ভারতীয় ঐতিহ্যকেই সার্থক অবদান, নেতাজি ভারতবর্ষের ঐতিহ্যের একটা সার্থক অবদান। বাংলা ভূমিতে চৈতন্যদেবের কাল থেকে যে রেনেসাঁস যুগের জন্ম সূত্রপাত হয়েছিল, একদা রামমোহন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিবেদিতা, বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু, গিরিশচন্দ্র, অরবিন্দু, বিপিনচন্দ্র, সুরেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ রায়, জগদীশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র, ব্রজেন্দ্রলাল, দেশবন্ধু, শরৎচন্দ্র, অবনীন্দ্রনাথ, নজরুল প্রভৃতি কালোজ্জয়ী মানবদের এবং যতীন্দ্রনাথ, রাসবিহারী, সূর্য সেন এই শৌর্যবান শহীদদের প্রচণ্ড প্রবাহিত করে রেখেছিলেন। তারই মহান সৃষ্টি এই নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র মর্মগুরু রূপে পাই স্বামী বিবেকানন্দকে, সক্রিয় বিপ্লব গুরু পাই বিপ্লব স্রষ্টা অরবিন্দকে, শিক্ষা গুরু রূপে পাই বেনি মাধবকে। সুতরাং আজকে একটা ছেলে যখন নেতাজি হবার স্বপ্ন দেখবেন, পাশে এই মানুষগুলোকে কিন্তু পাবেন না। দেবী দুর্গাকে দেবতারা তৈরি করেছিলেন, তাদের সমস্ত অস্ত্র দিয়ে একটা দেবী দুর্গা তৈরি করেছিলেন অসুর বধ করবার জন্য, ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়াবার জন্য, ভারতবর্ষের দুঃখী মানুষদের তাদের কষ্ট শুধরাবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস এই সমস্ত মহান ব্যক্তিদের কাছ থেকে তার জ্ঞান অর্জন করেছিলেন বটে। আজ কোথায় সে মানুষরা যারা আর একটা নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি করবে? বিশ্বাস করুন, এ পর্যন্ত তো সব ঠিকঠাক আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জাতীয় হিরো, আমার নিজের হিরো একজন নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঙালির সবার হিরো। কিন্তু আজকে যে ট্যাগ লাইনটা ঋতু রেখেছেন কিংবা বইমেলা কর্তৃপক্ষ রেখেছেন, অনুপ্রেরণায় আজও অমূল্য নেতাজি, মানতে পারলাম না বন্ধু, আজ আর অনুপ্রেরণায় নেতাজি নেই। আমার 1960-এর মধ্য দশকে জন্ম আমার। আমি এই বাংলারই একজন ছেলে হিসাবে যেরকম বড় হয়, আপনারা বড় হয়েছেন চায়ের দোকানে আড্ডা, মাঠে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বন্ধুদের সাথে আড্ডায়। নেতাজি সুভাষচন্দ্রকে ওই যৌবন পর্যন্ত আসতে জীবনে একবার মাত্র আমি পেয়েছিলাম। তখন ক্লাস 3 কি 4-এ পড়ি, একটা ক্লাবে গো অ্যাজ ইউ লাইক হচ্ছিল, আমাকে নেতাজি সুভাষচন্দ্র বোস সাজানো হয়েছিল এবং আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম তাহলে তো নেতাজি সুভাষচন্দ্র বোস হতে হবে আমাকে। ক্লাস 4-এ এসে এসছিল একটা, তখন বাংলা এসে এসছিল, তোমার প্রিয় হিরোকে? নেতাজি সুভাষচন্দ্র বোস আমার হিরো, সারা রাত ধরে পড়িয়েছিলেন মা,
লেখো নেতাজি সুভাষচন্দ্র বোস তোমার হিরো, মুখস্থ করে এখনো মনে আছে, হয়তো 10-এ 8-এর মতো পেয়েছিলাম আমি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমার জীবনে মাত্র এই দুটোই অনুপ্রেরণা বলুন কিংবা সাহায্য বলুন পেয়েছি। কি করে সম্ভব বন্ধু, কি করে সম্ভব? আর যে ছেলেগুলো এখানে বসে আছেন, অল্প বয়সী ছেলেরা বসে আছেন, কালকে থেকে চাকরির জন্য দৌড়তে হবে। ঘরে না খাবার থাকলে পেটে গামছা বেঁধে আর যাই হোক অনুপ্রেরণা আসে না কোথা থেকেও। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা আদর্শ ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তার আত্মত্যাগের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন আমাদের প্রত্যেকটা ঘরে অন্ন যাক, আমাদের প্রত্যেকটা মানুষের মাথার উপরে ছাদ থাকুক, আমাদের প্রত্যেকের পরনে যেন থাকে বস্ত্র। আর এইগুলো জোগাড় করতে গিয়েই না বন্ধু আজকের দিনে কোনো নেতার বাড়িতে দৌড়তে হবে অথবা কোনো দাদার পিছনে দৌড়তে হবে। তার কারণ পেটের খিদে, বড় খিদে, মা হয়তো অসুস্থ আছেন, তার জন্য ওষুধ জোগাড় করবার জন্য পয়সা দরকার। নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন এইগুলো করতে, কিন্তু তিনি কি চেয়েছিলেন আজকে এই দাদা মন্ত্রী কিংবা নেতাদের পিছনে দৌড়ে 4টে পয়সা ইনকাম করবার জন্য? না বন্ধু, না। কিন্তু আমাদের করতে হচ্ছে, অনুপ্রেরণা নেই বন্ধু। আজকে যখন আপনারা এই কানলা স্টেশনে যাবেন, অন্যান্য স্টেশনে দেখুন লেডিস যে কম্পার্টমেন্টগুলো, মেয়েরা ঝুলতে ঝুলতে দৌড়চ্ছে কলকাতায়। কোথায় নেতাজির অনুপ্রেরণা তাদের ভিতরে কাজ করবে? কত শক্ত কাউরে ঝুলে আছি আমি, দেখো আমি আমার পরিবারের জন্য খাবার আনতে দৌড়চ্ছি। নেতাজি অনুপ্রেরণা নেই বন্ধু। জীবনের তাগিদ, জীবনের বেঁচে থাকার তাগিদে আজকে আমাদের দৌড় করাচ্ছে। আজকে এই সমাজে বসে নেতাজি আমার আদর্শ হতে পারে, নেতাজি আমার জীবনের একজন হিরো হতে পারে, নেতাজির ছবি আমি ঘরের কোণে টাঙিয়ে রেখে দুবেলা ধূপ ধুনো দিতে পারি বটে, কিন্তু জীবন চলতে গেলে নেতাজির কোনো আদর্শই আজ আমাদের এই বাংলা সমাজে কোনোভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। লড়তে হচ্ছে বন্ধু। নেতাজি চেয়েছিলেন একটা দেশ গড়বে, যে দেশে প্রত্যেকটা বেকারের হাতে চাকরি থাকবে, বেকার বলে কোনো শব্দ থাকবে না। আজকের সমাজে কত সংখ্যক বেকার, স্বাধীনতার এত বছর পরে দেশের সর্বোচ্চ সংখ্যক বেকার আজকে এই মুহূর্তে সমস্ত ভারতবর্ষ জুড়ে। নেতাজি স্বপ্ন দেখেছিলেন বাসস্থান, বস্ত্রের। এই মুহূর্তে খাদ্য সূচকে, খাদ্যের মানে অনাহারের সূচকের সারা পৃথিবীর প্রায় 156তম জায়গায় আমাদের ভারতবর্ষ। নেতাজির আদর্শ আমাদের এইখান থেকে তুলে আনতে পারবে না। লড়াইটা করতে হবে আমাদের, আপনাদের। সংসার চালাতে হবে, মেয়েকে স্কুলে যাবার পয়সা জোগাড় করতে হবে। বন্ধু সম্ভব নয় নেতাজির অনুপ্রেরণায়, নেতাজির ইতিহাস করে আমাদের দিন চলা। হয়তো কথাগুলো আপনাদের কাছে অনেক নেগেটিভ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন ঋতর মতো যে সমস্ত মানুষরা আছে, যখন টেলিভিশন শো করতে যাই কিংবা বসি, তখন আমি যেগুলো বলি সেগুলো নিজে বিশ্বাস করি না। আর যা বলি আর যেটা বিশ্বাস করি টেলিভিশন চ্যানেলের সামনে বলতে পারি না। কানলায় আপনাদের এত মানুষ দেখার পর আমার মনে হয়েছে আজকে অন্তত যেটা বিশ্বাস করি সেটাই অন্তত আপনাদের সামনে বলি। তাই বিশ্বাস করবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে আজকে আমার জীবনের সম্পূর্ণভাবে আমি তার প্রধানত তার পায়ে মাথা ঠেকিয়ে আমি হয়তো আমার দিন শুরু করতে পারি, কিন্তু আমার জীবন, আমার এই প্রায় 60 বছর বয়স হতে চলল, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাকে কোনো রকম অনুপ্রেরণা যোগায় না। যে ছেলেটি কালকে সকালবেলায় উঠে চায়ের দোকানে বসবে, একটু দুপুর হলে পিং পং ক্রিকেট বল খেলবে, যে মেয়েটি সন্ধ্যাবেলায় নাচতে যাবে, গান শিখতে যাবে, আবার টিউশনে যাবে, কোথাও নেতাজির কথা আসে না। আমাদের নেতাজি আমাদের কাছে একটা, এই মুহূর্তে যদি বলেন অবশ্যই জাতীয় নেতা। অনেকে আছেন জাতীয় নেতা, সেই রকম একজন জাতীয় নেতা বটে, কিন্তু আজকে যে ট্যাগ লাইন, আজকে যে আলোচনার যে শব্দ, সমাজ সংসারে এগিয়ে যেতে গেলে বন্ধু লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, আর লড়তে হবে। এখানে না নেতাজি আসবে, না গান্ধীজি আসবে,
না রবীন্দ্রনাথ ঠাকুর আসবে, না নজরুল আসবে। নেতাজিকে নিয়ে আজকে যারা সব থেকে বেশি গবেষণা করেন, নেতাজিকে নিয়ে যারা স্কুলে পড়ান, কলেজে পড়ান, নেতাজিকে নিয়ে যারা গবেষণা করেন, তাদের কাছে নেতাজি নিশ্চিতভাবে আদর্শ একজন, তাদের কাছে অনুপ্রেরণার বিষয় একজন। কিন্তু আমার মতো সমাজের একটা নিচু স্তর থেকে উঠে আসা সাধারণ মানুষের কাছে নেতাজি এই মুহূর্তে অনুপ্রেরণা নয়। আমার কাছে এই মুহূর্তে সব থেকে বড় অনুপ্রেরণা আমার সংসারের অভাবকে দূর করার জন্য আমার পরিশ্রম করে যেতে হবে, আমার শরীরকে ঠিক করতে হবে, আমার মানসিক জোর রাখতে হবে। মাফ করবেন বন্ধু, যে সমস্ত আমার উপাচার্য বন্ধুরা আছেন, আমার উপাচার্য যে সমস্ত মানুষেরা আছেন, শ্রদ্ধেয় মানুষেরা, চন্দ্রচূড়ের মতো মানুষরা আছেন, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইছি। কানলার যে সমস্ত মানুষরা আমার কথা শুনছেন, আমি করজোরে ক্ষমা চাইছি। নেতাজি সুভাষচন্দ্রকে ছোট করার ধৃষ্টতা আমার এতটুকু নেই, কিন্তু এই মুহূর্তে জীবন সংগ্রামে লড়তে 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 নেতাজি জীবন থেকে হারিয়ে গেছে। নেতাজি সারা বছর দুটো দিন আমার কাছে আসে, 23শে জানুয়ারি, 15ই আগস্ট। 23শে জানুয়ারি আর 15ই আগস্ট সকালবেলা কিংবা সন্ধ্যেবেলায় নেতাজির কথা স্মরণ করে আমার সারা জীবনের ওই বছরটায় ওই দুটো দিনই আমার নেতাজি আমার কাছে আসেন। তার জন্য আর যাই হোক, সেখান থেকে কোনো অনুপ্রেরণা লাভ করি না। মাফ করবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনের দুঃখ আর বলছিলাম, এই যে কথাটা আজকে ঠিকই করেছিলাম, যেটা বিশ্বাস করি সেটা বলবো, যেটা বিশ্বাস করি সেটা বললাম। আপনাদের যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি, আমি করযোগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে আপনারা দয়া করে ক্ষমা করবেন। ধন্যবাদ সোমনাথ দা। এটাই হচ্ছে বিতর্ক, এটাই হচ্ছে আলোচনার সভা। সোমনাথ দা, অনুপ্রেরণায় আজও অমূল্য নেতাজি এক কথায় নস্যাৎ করে দিলেন। তাহলে নেতাজি কোথায় থাকবেন? নেতাজি থাকবেন পাঠাগারে শুধুমাত্র মলিন একটি ছবি হয়ে? নেতাজি শুধুমাত্র থাকবেন কলকাতার শ্যামবাজারের মোড়ে, পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে? নেতাজি শুধুমাত্র আমাদের কাছে বেঁচে থাকবেন নেতাজি স্পোর্টিং ক্লাব, নেতাজি সংঘ বা কোনো ক্লাবের নামে? নাকি নেতাজি আছেন, তার অনুপ্রেরণা এখনো আছে, প্রতিটা মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করে? নেতাজি নিয়ে এত কেন ভয় ছিল বিভিন্ন রাষ্ট্রনায়কদের? কারা ইতিহাসে চেয়েছিলেন নেতাজি যেন দেশে না ফিরে আসে? 1945 সালে তাহেকু বিমান দুর্ঘটনা, সেই দিনটাই কি ছিল ভয়ঙ্করতম দিন? নেতাজি কি চের মতো, অর্থাৎ গিয়েভারা চের মতো কিউবাকে বিপ্লব ঘটিয়ে আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন? তাহলে নেতাজি কি চেয়েছিলেন জিন্না নেহেরুর মতো কোনোদিনও দেশের শাসনভার না গ্রহণ করতে? এমন হাজারো প্রশ্ন রয়েছে আমাদের। আমি এবার ডেকে নেব যাকে, তিনি চন্দ্রচূড় ঘোষ, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা নেতাজি গবেষক, এবং অবশ্যই তার লেখা বই আপনারা দেখেছেন, অসাধারণ লেখক। এবং তিনি যেহেতু বর্ধমানের সন্তান, তাই আজকে আমি ঠিক করেছি কালনা বই মেলাতে দাঁড়িয়ে তার কাছ থেকে বাংলা জানতে চায়, বাঙালির প্রশ্ন জেনে নেব। আমি শুধু একটু অবাক হচ্ছি, আমাকে সৌম্য অর্থাৎ আমার ছোট ভাই, মানে একেবারে ছোট ভাই বলতে পারেন, খুব ঘনিষ্ঠ, আমাকে আজকে সকালবেলায় ফোন করে বলছিল, দাদা কোথায়, কলকাতা থেকে তাড়াতাড়ি কালনায় চলে এসো। কালনা এখন আজকে সকালবেলায় নাকি ছিল গরিবের দার্জিলিং। আমি মানছি শীত পড়েছে, কিন্তু তাই বলে এতটা শীত পড়েছে কেউ শাল থেকে হাত বার করছেন না? বর্ধমানের বীর নেতাজি গবেষক দাঁড়িয়ে আছে, একটা করতালি নেই। এই তো নমস্কার। আমি চন্দ্রচূড়, আপনি যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন বর্ধমানে এবং আপনি বর্ধমানেরই কৃতি সন্তান, আপনি প্রথমে অবশ্যই নেতাজিকে নিয়ে আপনার বক্তব্য আপনি বলবেন, তারপর কিন্তু আমাদের সবার প্রশ্ন থাকবে। আমি মাইক দিয়ে দেব, আমারও প্রশ্ন আছে। আজকে কিছু প্রশ্নের উত্তর কালনাকে এবং আর+ নিউজের মাধ্যমে গোটা বাংলা কিন্তু আজকে জানতে চায় সেই প্রশ্নের উত্তরগুলো। নিশ্চয়ই, ধন্যবাদ ঋতব্রত দা। আর অসংখ্য ধন্যবাদ কালনা বইমেলার উদ্যোক্তাদের আমাকে এখানে নিয়ে আসার জন্য। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে বাংলার যে
ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, সেটা যদি কেউ ধরে থাকে তা হলো ছোট মফস্বল শহরগুলো। এটুকুও আমি বলতে পারি যে আজকে বইমেলায় যে আলোচনাটা হচ্ছে নেতাজিকে নিয়ে, এটা যদি কলকাতায় হতো এটা নেতাজিকে নিয়ে হতো না, এটা গান্ধীজিকে নিয়ে হতো। এবং সেখানে একটা বড় ইংরেজিতে যাকে বলে ডাইনামিক্স ধরা পড়ে, আমাদের মানসিকতা, ভাবনা চিন্তা, মননের কোন ধারায় চলেছে। আমার আগে যারা বলে গেলেন তারা সকলেই বিদ্যায়, বুদ্ধিতে, কৃতিত্বে, বয়সে আমার থেকে অনেক ওপরে, এবং তাদের কথা যে শুনলাম সেখানে অনেক কিছু শেখারও রয়েছে। এবং সোমনাথ বাবুর কথাও শুনলাম। আমি ওনার যে অন্তরের যে ব্যথা থেকে উনি কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি একদম সহমত। আমি সেই একই সঙ্গে এইটুকুও বলতে পারি যে আজকে এই শীতের রাতে কুয়াশার মধ্যে এই শিশির পড়ছে, ঠান্ডায় যে শখানেক লোক আপনারা যে বসে আছেন, যদি নেতাজি আপনাদের অনুপ্রাণিত না করতেন আপনারা আজকে এখানে বসে থাকতেন না। আপনাদের সামাজিক, পারিবারিক যা যেখানে কষ্টই থাকুক, যা যেখানে অসুবিধাই থাকুক, সেটাকে অতিক্রম করেই আপনারা এত রাত অবধি বসে আছেন, কথা শুনছেন এবং শোনার জন্য বসে রয়েছেন। সেটা আমাদের পরিষ্কারভাবে বোঝায়, পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নেতাজির জায়গা আমাদের হৃদয়ের মধ্যে কোথায় রয়েছে, সাধারণ জনমানুষের মানে কোন জায়গায় কত উচ্চতায় রয়েছে, যা আমরা সেখানে কষ্ট স্বীকার করতে রাজি আছি। এটা তো খুবই সোজা ব্যাপার। এই শীতের রাতে সন্ধ্যাবেলা লেপ মুড়ি দিয়ে বসে টিভি দেখা, সিরিয়াল দেখা, সোপ অপেরা দেখা, এটা তো দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। তো ওটা করতে পারলেই তো সবচেয়ে সুখী হতো সবাই, কিন্তু সেটা না করেও যে আপনারা এখানে বসে আছেন, আমি মনে করি যে সেটা অনেক কিছু বলে দেয়। তো একটা জিনিস হচ্ছে যে আমি সোমনাথবাবুর কথা সূত্র ধরেই কথাটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই। আমি যেটা বললাম যে অনেকাংশেই আমি ওনার সঙ্গে সহমত, কিন্তু এটাও আমাদেরকে ভাবতে হবে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনের যত সংঘর্ষ, যত অভাব, তার ভারে নত হয়ে যদি শুধু সেই সংকীর্ণ গণ্ডির মধ্যেই নিজেদের আটকে রাখি, তাহলে সেই ব্যবস্থা, সেই সিস্টেমের যারা সৃষ্টি করেছেন এবং সেইটাকে যারা চালাচ্ছেন এবং সেইভাবেই চালাতে চান যাতে আপনাদের প্রয়োজনে ছুটতে হয় কোনো দাদার কাছে বা কোনো নেতার কাছে, কোনো ফেভার না চাইলে কোনো সাহায্য পাওয়া যায় না, সেই সিস্টেমটাই চলতে থাকবে। এবং এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা বদলাতে হলে কেমন করে বদলাতে হবে তার দিশা নির্দেশ কিন্তু সুভাষচন্দ্র থেকেই পাওয়া যায়। সেটাই তার অনুপ্রেরণা মানে একান্তে বসে লাইব্রেরিতে তার বই নিয়ে পড়াশোনা করা নয়। অনুপ্রেরণা মানে তার জীবন থেকে শেখা। সুভাষচন্দ্র খুব বড় লোকের ঘরে জন্মেছিলেন, কিন্তু সেটা থেকেই যদি কেউ ধরে নেন যে তার জীবন খুব সহজ ছিল, সেটা খুব ভুল করবেন। সুভাষচন্দ্রের মতো সংঘর্ষপূর্ণ, বিপদসংকুল জীবন খুব কম লোকেরই হয়েছে, এবং তিনি যে অত বড় নেতা হয়েছেন তার পেছনের যে কাহিনী, সেটা আমরা অনেক সময় যেটাকে বিগ পিকচার বলে সেটাকে দেখতে ভুলে যাই। যে একটা কথা ভেবে দেখুন, আমি একদম ছোটবেলা থেকে বলছি, ঋতব্রতদা যেটা বারবার উল্লেখ করছিলেন যে ওনার বাংলা ভাষার শিক্ষা নিয়ে, তো ওনার স্কুল জীবন শুরু হয়েছিল কনভেন্ট স্কুল দিয়ে, ইংরেজি মিডিয়াম স্কুল দিয়ে, এবং তারপরে তিনি যখন বাংলা মিডিয়াম স্কুলে যান তখন তিনি বাংলা ভালো করে লিখতেও পারেন না, এবং তার বাংলা লেখা নিয়ে হাসাহাসি হয়েছিল। একটা ছোট ছেলের মনের কোমল মনের ওপর সেটা আঘাত ফেলার জন্য যথেষ্ট, কিন্তু সেটা আঘাতপ্রাপ্ত না হয়ে তিনি কিন্তু ঘুরে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি বাংলা ভাষা রপ্ত করেছিলেন যে কয়েক মাসের মধ্যেই তিনি বাংলায় টপার হয়েছিলেন। সেটা তার মানসিকতা সম্বন্ধে অনেক কিছু বলে দেয়। কলকাতায় পড়তে এলেন, কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্সি থেকে রাস্ট্রিক ক্যাডেট হয়ে গেলেন। একজন ছাত্র জীবনের মোটামুটি ধরে নেওয়া যেতে পারে সেটাই ইতি। তিনি কিন্তু হাল ছাড়লেন না, কটকে ফিরে গেলেন, সমাজসেবায় জড়িয়ে পড়লেন। যারা তখন কলেরা চলছে, রোগীদের শুশ্রূষা করলেন, আবার ফিরে এলেন কলকাতায়, অনেক চেষ্টা চরিত্র করে আশুতোষ মুখার্জির সাহায্যে স্কটিশ চার্চে ভর্তি হলেন। তিনি বরাবরই ভালো ছাত্র, একদম টপ র্যাঙ্কিং ছাত্র। স্কটিশ চার্চে আবার
টপ র্যাঙ্কিং স্টুডেন্ট হলেন। তারপর যখন বাইরে যাওয়ার ইচ্ছে হলো, তার বাবা একটা শর্ত জুড়ে দিলেন যে বাইরে আমি যেতে দেবো, আমি খরচা দেবো, কিন্তু সেখানে গিয়ে তোমাকে আইসিএসে বসতে হবে। ইংল্যান্ডে যখন পৌঁছলেন, তার হাতে আইসিএসে বসার জন্য মাত্র 8 মাস সময়। আইসিএসে বসতে গেলে বছরের পর বছর লোকে প্রিপারেশন নেয়। আজকে আইএএস যারা পরীক্ষা দেয় তাদের দেখুন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে বছরের পর বছর বসে থাকে, 1 বছর 2 বছর 3 বছর চেষ্টা করে যায়, পেলো না পেলো, কিন্তু বছরের পর বছর চেষ্টা করে যায়। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো কঠিন পরীক্ষা, যেখানে বছরে হয়তো 30 জন 40 জন বা 50 জনকে রিক্রুট করা হবে এবং একদম মানে তুখোড় ছাত্রদের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে, তার মধ্যে ভারতীয় রয়েছে, বিদেশি রয়েছে, তাদের সঙ্গে কম্পিট করার জন্য 8 মাস মাত্র সময় পেলেন। শুধু প্রিপারেশনের জন্য নয়, তৈরি হওয়ার জন্য নয়, তার সঙ্গে তার নিজস্ব কোর্সও চলছে, পড়াশোনাও তো চলছে, ডিগ্রিও তো নিতে হবে। সেই 8 মাসটাকেই তিনি ধরে রেখে 8 মাসের মধ্যেই 4th র্যাঙ্কিং হলেন। 4th র্যাঙ্কিং কেমনভাবে হয়ে গেলেন? 4th র্যাঙ্কিং হলেন এইভাবে যে সংস্কৃতের যে পেপার ছিল সেটাকে ট্রান্সলেশনের, ইংলিশ টু সংস্কৃত ট্রান্সলেশন করতে হতো। তিনি সেটা রাফ কপিতে করে রেখেছিলেন, কিন্তু ফেয়ার কপিতে সেটাকে আর টুকের মানে ভালো করে ফেয়ার কপিতে লিখতে পারলেন না, সময় পেলেন না। ফলে একটা বড় অংশ নম্বর উনি ছেড়ে দিতে হলো। তো সেই নম্বরটা যদি যোগ হতো তাহলে কে বলতে পারতো উনি হয়তো সেকেন্ড হতেন। কিন্তু 4th হলেন কি সেকেন্ড হলেন সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্নটা হচ্ছে যে ওইটুকু সময়ের মধ্যে নিজেকে ফোকাস করে একটা সংগ্রামের মধ্যে নেমে একটা লক্ষ্যকে জয় করা। দেশে ফিরে এলেন, চিত্তরঞ্জনের সঙ্গে কাজ করতে শুরু করলেন, কলকাতার কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন। কলকাতা কর্পোরেশন তখন দেশের সবচেয়ে বড় কর্পোরেশন, তার চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়া মুখের কথা নয়। মাত্র 27 বছর বয়স। 6 মাসের মধ্যে ব্রিটিশ সরকার তাকে জেলে বন্দি করে পাঠিয়ে দিল বার্মায়, মান্দালয় জেলে। তাকে পাঠানোর সময় তাকে এইটুকুও বলা হলো না তার অপরাধটা কি, তাকে কোর্টে প্রডিউস করা হলো না, কোনো চার্জশিট নেই, কিছু নেই। তিনি জানেন না তার অপরাধ কি, কত দিনের জন্য বা কত সপ্তাহের জন্য বা কত মাসের জন্য বা কত বছরের জন্য যাচ্ছেন সেটাও জানেন না। তাকে বলাই হচ্ছে না যে কবে ছাড়া হবে বা ছাড়া হবে কি হবে না। শরীর ভেঙে গেল, টিউবারকিউলোসিস হলো, তখন ছাড়া পেলেন 3.5 বছর বয়সে, 3.5 বছর পরে। কিন্তু ওই 3.5 বছর ধরে তো তিনি জানতেন না যে তিনি ছাড়া পাবেন। তাহলে কি করলেন? ওই মানে যে কোনো লোক, সাধারণ লোক তো ভেঙে পড়বে যে এই অবস্থায় আমি বেরোবো কিনা আমি সেটাই জানি না, সাধারণ লোক তো ভেঙে পড়বে। উনি সেই 3.5 বছরটাকে কাজে লাগালেন নিজেকে তৈরি করার জন্য, যাতে জাতি যখন উনি ফিরবেন, এই যে অপটিমিজম, আশাবাদিতা, যে উনি ফিরবেন এবং জাতীয় রাজনীতিতে ফিরবেন, জাতীয় রাজনীতিতে ঢুকবেন, তার জন্য নিজেকে প্রস্তুত করলেন। ফিরে সংঘর্ষ শুরু হলো গান্ধীজির সঙ্গে। তারপরে আবার সেই 1932-33 সালে ওনাকে আবার নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো ইউরোপে। বলা হলো আমাদের অনুমতি না পেলে তুমি দেশে ফিরতে পারবে না। সেখানে আবার বলা যেতে পারে যে তার রাজনৈতিক জীবনও শেষ হয়ে যেতে পারত। শেষ হলো কি? তিনি ইউরোপে গিয়ে কি করলেন? ইউরোপে গিয়ে করলেন যে যত দেশের যত বড় বড় রাজনৈতিক নেতা রয়েছেন, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যারাই রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলেন, তাদের সঙ্গে পরিচয় করলেন। যত বড় বড় শহর রয়েছে সেখানে গেলেন, তাদের মেয়রদের সঙ্গে আলাপ আলোচনা করলেন, গোটা শহর পরিচালনা যে ব্যবস্থা সেগুলো ঘুরে দেখলেন, সেগুলো নোট নিয়ে কলকাতায় তখন যিনি মেয়র সন্তোষ ভট্টাচার্য, তাকে বড় বড় লম্বা লম্বা চিঠিতে সেই নোটগুলো পাঠাতে শুরু করলেন যে দেখুন কলকাতার জন্য এগুলো করা যায় কিনা। এই একটা নেটওয়ার্ক যেটা তৈরি করলেন এই 3.5 বছর ওখানে থেকে, 3 বছর 3.5 বছর থেকে, এটা কাজে লাগলো কখন? যখন উনি 1941 সালে দেশ ছেড়ে আবার ইউরোপে গেলেন, জার্মানিতে গেলেন, ওই নেটওয়ার্কটা উনি রেডিমেড একদম হাতের কাছে পেলেন। ফলে আমি যেটা মানে আর দুটো পয়েন্ট বলে দিই, মানে যারা ভাবেন যে সুভাষচন্দ্রের জীবন খুব সহজ ছিল, উনি দেশে ফেরা মানা ছিল। ফলে কিন্তু উনি বললেন 36 সালে উনি বললেন যে আমি দেশে ফিরবো, তোমরা যা পারো করে নাও। দেশে ফিরলেন, সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করা হলো। তারপরে যখন কংগ্রেস রাষ্ট্রপতি হলেন, মনোনীত হলেন, সে তখন ছাড়া হলো। তো শরীর ভেঙে গেছে, তো যাই হোক রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি 1 বছর থাকার পর দ্বিতীয়বার যখন রাষ্ট্রপতি উনি হতে চাইলেন, কেননা ওনার যে পরিকল্পনা ছিল তার জন্য উনি আর একটা বছর চেয়েছিলেন, সেটা মহাত্মা গান্ধী এবং গান্ধীবাদী যারা বড় নেতা তারা দিতে চাইলেন না। ফলে উনি সরাসরি নির্বাচনে গেলেন গান্ধীজির সঙ্গে, এবং ভারতবর্ষের একমাত্র নেতা যিনি গান্ধীজিকে সরাসরি নির্বাচনে পরাজিত করেছেন। আপনারা বলবেন গান্ধীজি তো লড়াই করেননি,
গান্ধীজি করেননি, কিন্তু যিনি সুভাষচন্দ্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি গান্ধীজির মনোনীত, ব্যক্তিগতভাবে মনোনীত, এবং গান্ধীজি নিজে সেটা স্বীকার করতে কোনোদিন দ্বিধাবোধ করেননি যে পট্টবী সীতারামাইয়া যিনি লড়াইটা করেছিলেন তার পরাজয় আমার পরাজয়। এবং সুভাষচন্দ্র সে একমাত্র নেতা যিনি গান্ধীজিকে ডাইরেক্ট ইলেকটোরাল কন্টেস্টে পরাজিত করেছিলেন। কিন্তু সেই যে অবস্থাটা এলো, এবার গান্ধীজির সঙ্গে সংঘর্ষ মানে তো নিজের রাজনৈতিক কেরিয়ার শেষ বটেই। একদিকে ইংরেজের সঙ্গে লড়াই, একদিকে গান্ধীবাদীদের সঙ্গে লড়াই। 1940-এ আবার জেলে গেলেন বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে। তখন যতদিন উনি বুঝে গেলেন যে যতদিন বিশ্বযুদ্ধ চলবে আমাকে ছাড়বে না, ফলে কি উপায়, দেশের বাইরে যাওয়া। কিভাবে গেলেন সেটা আপনারা সকলেই জানেন, সেই গল্প আবার নতুন করে শোনানোর কিছু নেই। যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে জীবনের সংঘর্ষ প্রত্যেকটি মানুষের আছে, কিন্তু যেটা স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছিলেন যেটা আমরা ভুলে যাই, যে একটা আদর্শকে ধরো, সেটাকে সারা জীবন কামড়ে ধরে থাকো, এবং যতদিন না সেটাকে বাস্তবায়িত করতে পারছো সেটাকে ছেড়ো না। সুভাষচন্দ্রের জীবনের গোটা জীবনটাই তার একটা উদাহরণ, যে ভারতের স্বাধীনতা সেটাই আদর্শ। যে পরিস্থিতিতে হোক, যেভাবে হোক, নিজেকে রিইনভেন্ট করছেন, নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। মানে যে রাস্তার শেষ মনে হচ্ছে যখন, তখন ঘুরে দাঁড়িয়ে নতুন একটা নিজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন যেখান থেকে বেরিয়ে অন্যভাবে কাজটা চালিয়ে যেতে পারেন। ফলে সারা জীবন ধরে এইটা করে গেছেন। সুভাষচন্দ্রের যে মানে জীবন যেটা, সেটাতে প্রতিটা পদে আপনাকে মানে বসে পড়ে অনুপ্রেরণা খুঁজতে হবে না। আপনি যদি 10 মিনিট ওনার জীবনের কথা শুধু যদি ভাবেন, তাহলেই মানে সে অনুপ্রেরণা আপনার সামনে চলে আসবে, আপনার ভেতরে চলে আসবে। স্যার বলছিলেন যে যে এমন কে রয়েছে যার কথা ভাবলে মানে শিহরণ জাগে। শিহরণ তো জাগে, কিন্তু আরেকটু কষ্ট করে ভাবতে হবে যে শিহরণটা কেন জাগে। সেইটুকু খোঁজটা যদি করেন তাহলে মানে আপনাকে নেতাজি গবেষকও হতে হবে না। আমি নিজে এই লেভেলটা পছন্দ করি না, আমি নেতাজি গবেষক নই। আমার নেতাজি মানে এত ভালো লাগে, আমি সেই জন্য পড়াশোনা করি, যেটুকু আমি বুঝি সেটা আপনাদের সামনে লিখে উপস্থাপনা করি, তার বেশি কিছু নয়। গবেষক অন্য জিনিস, তারা অন্য ইউনিভার্সিটিতে এতে কলেজে বসে রয়েছেন তারা করেন। আমি জাস্ট যেটুকু বুঝি সেইটুকু আপনাদের সামনে হাজির করি। একটা মানে সুভাষচন্দ্র যখন রাজনৈতিক জীবন শুরু করছেন, সেই সময় ওনার একটা ছোট লেখা ছিল, উনি ছোট বলবো না, সেই সময় উনি দুটো বই লেখেন। ওনার প্রথম দিককার লেখাগুলো নিয়ে কম্পাইলেশন বেরোয়, একটা হচ্ছে তরুণের স্বপ্ন আর একটা হচ্ছে গোড়ার কথা। তো সেখানে যে উনি তরুণদের উদ্দেশ্যে যে কথাটা বলেন, সেটা 1927-28 সালে বা 1926 সালে যে কথাটা বলেন, আমার মনে হয় তার 100 বছর পরে সমানভাবে প্রযোজ্য। আমি জাস্ট একটা দুটো লাইন পড়ে শোনাচ্ছি ঋতদা। বঙ্গজননী আবার একদল নবীন তরুণ সন্ন্যাসী চান, মায়ের হাতে তোমরা পাবে শুধু দুঃখ, কষ্ট, অনাহার, দারিদ্র ও কারাযন্ত্রণা। যদি এইসব ক্লেশ ও দৈন্য নীরবে নীলকণ্ঠের মতো গ্রহণ করতে পারো, তবে তোমরা এগিয়ে এসো। তোমরাই তো সকল দেশে আত্মদানের পূর্ণ ভিত্তির উপর জাতীয় মন্দির নির্মাণ করেছ। তাই বলছি, তোমরা সকলে এসো, ভাতৃবন্ধনের রাখি পরিধান করে মায়ের মন্দিরে দীক্ষা নিয়ে আজ এই প্রতিজ্ঞা করো যে মায়ের কালিমা তোমরা ঘুচাবে, ভারতকে আবার স্বাধীনতার সিংহাসনে বসাবে এবং ঋতসর্বস্বা ভারত লক্ষ্মীর লুপ্ত গৌরব ও সৌন্দর্য পুনরুদ্ধার করবে। কথাগুলো আজকে খুব একটা পুরনো শুনতে লাগে না, কিন্তু তার জন্য আমার কষ্ট বলে আমি আমার গণ্ডির বাইরে ভাবতে পারবো না। সুভাষচন্দ্র তো এটা আমাদের শেখাননি। যদি আমাদের সেটাই হতে হয় তাহলে ঠিক কথা, যে তাহলে সুভাষচন্দ্রকে আমাদের অনুপ্রেরণা করা উচিত না। কিন্তু যদি করতে হয়, আমাদের নিজস্ব গণ্ডি ভেঙে বেরোতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে, দেশের কথা ভাবতে হবে, বৃহত্তর সমাজের কথা ভাবতে হবে। এবং তার জন্য আমরা কি করতে পারবো, কেনেডির যেটা বিখ্যাত উক্তি, আস্ক নট হোয়াট দ্য কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি। সুভাষচন্দ্রের জীবন সেটারই একটা উদাহরণ। তো
মহাপুরুষদের পথে চলতে গেলে দুঃখ কষ্ট বাধা যন্ত্রণা তো সহ্য করতে হবে, তা নাহলে মহাপুরুষদের পথে চলা কেন, তাদের অনুসরণ করা কেন? আমরা ওষুধ খাবার এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকতে চাই আমরা সে ব্যস্ত থাকতে পারি, আমাদের সেটা চয়েসটা আমাদের ব্যক্তিগত। অবশ্যই সরাসরি কালনা বইমেলা থেকে আপনারা দেখছেন আজকে নেতাজির জন্মদিনে আমাদের আলোচনা R+ নিউজে টাফ টক আলোচনা। এবার আমি চন্দ্রচূড়কে বলবো একেবারে চলে যেতে, তার কারণ গোটা কালনা বইমেলার মাঠ এবং আমরা এবং মঞ্চে যারা বসে আছে আমরা সবাই আজকে আপনাকে প্রশ্ন করব। আমরা কিছু কথা জানতে চাই, যে কথা দাদা একটু অনুষ্ঠান চলছে, আমরা বেশ কিছু কথা জানতে চাই যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রথম প্রশ্ন দেখুন, আমি বিনা মেকআপে বিনা কাগজে কোনো তারও নেই, আমি প্রশ্নগুলো করব খুব চটজলদি প্রশ্ন, একেবারে র্যাপিড রাউন্ডের মতো, র্যাপিড ফায়ার রাউন্ডের মতো চটজলদি আমরা উত্তর চাই চন্দ্রচূড়ের কাছ থেকে। চন্দ্রচূড়, ঋতব্রত দা, আপনি প্রশ্নগুলো শুরু করার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই, যেটা স্যার বলেছিলেন যে শুধু অন্তর্ধান নিয়ে পড়ে থাকলে হবে না, তার জীবনী নিয়েও আত্মচর্চা, তার জীবনী নিয়েও চর্চা করতে হবে। একদম ঠিক কথা বলেছেন, এটা আমি মেনে নিই, এবং সেই জন্যেই আমি যে বইগুলো নেতাজিকে নিয়ে লিখেছি সেটা অন্তর্ধান নিয়ে হলেও তার জীবনীও লিখেছি, তার কারণ সেটা জানা দরকার লোকজনের, নেতাজিকে বোঝা দরকার। কিন্তু আমি এই যে যুক্তিটা আমি একটু উল্টো দিক থেকে বলি আপনাকে। ধরে নিন আপনার খুব প্রিয় একজন মানুষ যিনি আপনাকে অনুপ্রাণিত করেছেন, তাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তার কাছে অনেক কিছু শিখেছেন এবং প্রতি পদে তাকে ফলো করেন, তিনি হঠাৎ একদিন হারিয়ে গেলেন। তাকে ভালোবাসেন, তার কাছে শিখেছেন বলে কি তার খোঁজ করবেন না? এটা প্রশ্নটা রইল। অবশ্যই অবশ্যই বারবার করে বাঙালিকে এই কথাই তো বারবার করে গোটা দেশবাসী এই কথাই জানতে চেয়েছে। আমি দ্রুত কিছু প্রশ্নে চলে যাচ্ছি, দ্রুত কিছু প্রশ্নে। আমি প্রথমেই চন্দ্রচূড় আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন 1945 সালের 18ই আগস্টে তাইকুর বিমান দুর্ঘটনাতেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল? ভয়ঙ্কর সেই দিন ছিল, কারণ আমাদের টাফ টক অনুষ্ঠানে আমার স্পষ্ট মনে আছে সুগতবাবু, তিনি তার ইশারা ছিল এটাই, অর্থাৎ তাইকু বিমানবন্দরের কাছে যে দুর্ঘটনা তাতেই সব শেষ। আপনি কি মনে করেন? না, একেবারেই তা নয়। সেটা ওটা দুঃখজনক বা কোনো ভয়াবহ দিন নয়, বরং ওটাকে সেলিব্রেট করার দিন। কেননা আমি ওটাকে নামকরণ করেছি ন্যাশনাল কোভার্ট অপারেশন ডে, যে কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দাদের এবং মিলিটারি পাওয়ারের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে হয়, লুকিয়ে যেতে হয়, সেটা আমাদের ওখান থেকে শেখা উচিত। এবং আপনি বলছিলেন, তার মানে আপনি বলছেন যে আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস গা ঢাকা দিয়েছিলেন তাইকু বিমানবন্দরের পর, মানে যে দুর্ঘটনা ঘটেছে। তাইকু বিমানবন্দরের পর সেটা আমি বলবো না, তবে বিমান দুর্ঘটনা যে হয়নি সেটা আজ প্রমাণিত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মানে প্রমাণ যদি চান একের পর এক আমি প্রমাণ দিয়ে যেতে পারি, আজকে হয়তো সেই সময় নেই এখানে, কিন্তু ছোট্ট করে বলে দিই, সবচেয়ে বড় যে প্রমাণটা আজকে উঠে এসেছে, যেটা আমরা কয়েক সপ্তাহ আগে খুঁজে পেয়েছি। গল্পটা কি ছিল, যে সুভাষচন্দ্র সাইগানে পৌঁছলেন, আজকে যার নাম হোচিমিন সিটি, হোচিমিন সিটি থেকে প্লেনে চাপলেন সুভাষচন্দ্র এবং হাবিবুর রহমান। সেই প্লেনে যাচ্ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা শিদেই, যিনি মাঞ্চুরিয়াতে জাপানিজ আর্মির চার্জ নিতে যাচ্ছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছিল তখন। কথা ছিল শিদেই নেতাজিকে মাঞ্চুরিয়া অবধি নিয়ে যাবেন। এখন আমরা জানতে পারছি, মানে যে গল্পটা দেওয়া হয়েছিল, সেই বিমানের দুর্ঘটনা হলো, ভেঙে পড়লো সেই প্লেনে, তৎক্ষণাৎ শিদেইয়ের মৃত্যু হলো এবং নেতাজির কিছু সময় পরে হসপিটালে কিছু চিকিৎসার পরে মৃত্যু হলো। এটা সরকারি গল্প, ভারত সরকারের গল্প, জাপানিজ সরকারের গল্প। আজকে চাইনিজ ঐতিহাসিকরা, চাইনিজ সামরিক ঐতিহাসিকরা বলছেন সে কি,
সিদেই তো অন্য জায়গায় মারা গেছে, সিদেই তো অন্য জায়গায় প্লেনে করে যাচ্ছিলেন। আমাদের আর্মি, আমাদের এয়ারফোর্স সিদেইর প্লেনকে শুট ডাউন করেছিল, সিদেইর প্লেন ভেঙে পড়ে ইস্ট চায়না সিতে, সেখানে তার মৃত্যু হয়। সুভাষচন্দ্রের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে 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 কার চিতাভস্য রাখা আছে জাপানের সেই পবিত্র মন্দিরে? সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। সেখানে যে চিতাভস্য রাখা আছে সেটা একটি জাপানি সৈনিকের, তার নাম ইচিরো ওকুরা, এবং সেটা বারবার করে প্রমাণ হয়েছে। সর্বশেষ প্রমাণ করে গেছেন জাস্টিস মনোজ কুমার মুখার্জি, তার কমিশনের যখন কাজ চলছিল, পরিষ্কারভাবে কাগজপত্র দিয়ে দেখিয়ে গেছেন ওটা ইচিরো ওকুরার চিতাভস্য, যেখানে আমাদের ভারতীয়রা বারবার গিয়ে মাথা নত করে প্রণাম করে আসেন। আসলে সেটা একজন জাপানি সৈনিকের চিতাভস্য। তাহলে আমাদের প্রশ্ন, 1947 সালে 14ই আগস্ট মধ্যরাত থেকে 15ই আগস্ট সকালবেলা পর্যন্ত যখন দেশ স্বাধীন হচ্ছিল, যখন নেহেরু, জিন্না, মহাত্মা গান্ধী এবং অবশ্যই 3টে দেশের জন্ম হচ্ছে, অবশ্যই এখন 2টো দেশ বলবো, তার কারণ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং ভারতে, সেই সময় নেতাজি দেখছেন তার চোখের সামনে দিয়ে দেশ স্বাধীন হচ্ছে। সেটা বলা শক্ত যে চোখের সামনে তিনি দেখছেন কি না, কেননা তিনি কোন অবস্থায় ছিলেন, কোথায় ছিলেন, সেটা আজ পর্যন্ত আমরা জানি না ঠিক ওই মুহূর্তে কোথায় ছিলেন। পরবর্তীকালের যে ইতিহাস যে আমরা খুঁজে বের করতে পেরেছি, সেটা দেখতে পেয়েছি যে তাকে কতটা আহত করেছিল দেশভাগের ঘটনা, তার চোখের জল থামতো না। সুভাষচন্দ্রকে যখন আমরা কল্পনা করি, আমরা লৌহ পুরুষ হিসেবে কল্পনা করি, একজন মানে সৈনিক জেনারেল হিসেবে কল্পনা করি, যিনি কখনো কাঁদতে পারেন না, কিন্তু সুভাষচন্দ্র খুব ইমোশনাল ছিলেন। দেশভাগের ঘটনা তাকে ভেঙে দিয়েছিল, ভেতর থেকে অন্তর থেকে তিনি ভেঙে পড়েছিলেন। সেই ঘটনা তিনি কখনো স্বীকার করতে পারেননি এবং তার জন্য অত্যন্ত বিটার হয়ে পড়েছিলেন। সেটা পরবর্তী জীবনের ঘটনা, পরবর্তী জীবনের কথা, কিন্তু তিনি যে তখন জীবিত ছিলেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি আমরা ধরে নেব গুমনামি বাবাই নেতাজি সুভাষচন্দ্র বোস? আদৌ এর কোনো অকাট্য যুক্তি আছে? নিশ্চয়ই অকাট্য প্রমাণ রয়েছে। আজকে হয়তো ছিল না 10 বছর আগে, কিন্তু আমরা যে গবেষণা করে যে পর্যায়ে পৌঁছেছি, যে প্রমাণ আমরা জোগাড় করতে পেরেছি, তার ভিত্তিতে বলতে পারি আজকে তা নিয়ে মানে 0.5% কোনো সন্দেহ থাকার কথা নয়, উচিত নয়। এত রাজনৈতিক দল আছে, কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতা বারবার বদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নেতাজির সেই নিষিদ্ধ ফাইলগুলো কেন সর্বসমক্ষে দেখানো হচ্ছে না? কি মনে হয়? এই প্রশ্নের উত্তরটা সেই দলীয় রাজনৈতিক মুখপাত্ররাই বলতে পারবেন ভালো, কিন্তু আমরা বাইরে থেকে যেটাকে দেখে যেটুকু বুঝতে পেরেছি যে আজ পর্যন্ত যে ধরনের দাবি ওঠার কথা, কেননা যে কোনো দেশের সরকার তখনই কোনো পদক্ষেপ নেন যখন তার দাবি ওঠে জনগণের মধ্যে থেকে। ফলে আমরা বারবার যেটা চেষ্টা করে যাচ্ছি, যেটা সবাইকে বোঝানোর, যে যতক্ষণ না আপনারা দাবি তুলছেন, যতক্ষণ না আপনাদের আওয়াজ সরকারের কাছ অবধি পৌঁছচ্ছে, কেননা সুভাষচন্দ্রের প্রতি ভালোবাসা শ্রদ্ধার কোনো অভাব নেই। আপামর জনগণ তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার প্রতি আজকে শুধু মানে 23শে জানুয়ারিতে আমরা বলি, মজা করে বলি যে নেতাজি পুজোর দিন, যেমনি কালী পুজো, দুর্গা পুজো হয়, তেমনি নেতাজি পুজো হয়, কিন্তু সেটা ছেড়ে দিলেও সারা বছর মনে যে জায়গা উনি করে নিয়েছেন সেইটাকে আপনারা মন থেকে বের করে নিয়ে এসে, অনেকে বলেন নেতাজি আমাদের অবশ্যই সময় খুব কম, আমি দ্রুত চলে যাচ্ছি। কোনো প্রশ্ন? চন্দ্রচূড়, আমার একটা প্রশ্ন। বলুন। কালনা যে বইমেলা হচ্ছে, মানে আপনার কালনা বইমেলা আমরা আজ 4 বছর পা রাখছি, কিন্তু নেতাজিকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করেছিলাম যে নেতাজিকে নিয়ে যে আলোচনা হবে, সেই আলোচনায় আপনি থাকবেন এবং আমাদের সাথে যারা আছে এবং শ্রোতারা থাকবেন। শ্রোতাদের কাছে আমাদের কিছু বলার ম্যাটার আছে, কিন্তু ওরা যেহেতু সময়টা অনেকটা অতিক্রম হয়ে গেল, কিন্তু নেতাজির লাস্ট যে মানে আমরা এখনও জানি উনি আছেন, কিন্তু সে মানে আমাদের ভারতবর্ষেতে এসেছেন না উনি বাইরেই আছেন, সেটা আপনার কাছে জানতে চাই। নেতাজি কোথায় ছিলেন? যেটুকু আমরা গবেষণা করে খোঁজ করে বের করতে পেরেছি যে 1950-এর দশকে উনি ভারতে ফিরে আসেন এবং সেখানে
1985 সাল অবধি তিনি ভারতে ছিলেন, যখন 1985 সালের 16ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার ওই যে নাম দেওয়া হয় উত্তরপ্রদেশের পত্রপত্রিকায়, মিডিয়াতে যে নামটা আছে গুমনামি বাবা, এটা তো 1985 পরে দেওয়া হয়। ওনার সেরকম বিশেষ কোনো নাম ছিল না, আর কেউ ভগবানজি বলতেন, কেউ পর্দেওয়ালা বাবা বলতেন, কেউ অন্যান্য নামে ডাকতেন, কিন্তু উনি যে নেতাজি সেটা নিয়ে আজকে কোনো সন্দেহ নেই। ফলে তার জীবনের যে অবসান হয় যেদিন, সেটা হলো 1985 সালের 16ই সেপ্টেম্বর। চন্দ্রচূড়বাবু, আমার জাস্ট দুটো কোশ্চেন। বলুন। ভারতবাসী হিসাবে আমি, একজন ভারতবাসী হিসাবে, গবেষক হিসাবে না, আমার দুটো কোশ্চেন আছে। ঠিক এই মুহূর্তে ভারতবর্ষের কোনো বিধানসভা নির্বাচনে নেতাজি সুভাষচন্দ্র বোস এসে প্রার্থী হলেন, তার এগেনস্টে টালিগঞ্জের কোনো তৃতীয় শ্রেণীর নায়িকাকে যদি ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে ভোটে কে জিতবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, না আরে আচ্ছা ওকে, এই উত্তরটা আপনার কাছে পেলে আমার খুব ভালো হয়, কারণ আপনি বলছেন ভালো মানুষ, প্রচুর ভালো মানুষ এই সমস্ত নায়িকাদের কাছে ভোটে হেরে যাচ্ছে। সেই জন্য আমি জিজ্ঞেস করতে চাইছি যে আপনার ভারতবাসী হিসাবে আপনার কি মনে হয়? আমার ভারতবাসী হিসেবে যা মনে হয়, এবং আমার মনে হয় আজকে যারা এখানে রয়েছেন তারা সবাই আমার সঙ্গে একমত হবেন, যে আপনি যাকেই দাঁড় করান, তিনি তার পরিচয় যাই হন, তিনি যদি আজকে সুভাষচন্দ্রের বিরুদ্ধে দাঁড়ান, হাইপোথেটিক্যালি, সেটা তো হতে যাচ্ছে না, যদি হয়, মানে হি অর শি ডাজন্ট হ্যাভ আ চান্স ইন হেল। অবশ্যই স্যার, সময় একেবারে। আমি চন্দ্রচূড়বাবুকে খুব সামনে থেকে পেয়েছি। একটি প্রশ্ন আমার দীর্ঘদিনের, যে সারা বিশ্বে প্রচুর রাষ্ট্রনায়ক আছেন এবং তারা বিভিন্ন কারণে বিখ্যাত, কিন্তু তাদের প্রত্যেকেরই সমর্থক সংখ্যা আছে, কিন্তু একটা সেক্টেরিয়ান, মানে একটা নির্দিষ্ট সেক্টর। কিন্তু নেতাজির ক্ষেত্রে যেটা দেখা গেছে, একটা ইমোশন কাজ করছে এবং সেটা সার্বিক। তা এই জায়গাটা চন্দ্রচূড়বাবুর কি ধারণা, যে কেন, ভাই? খুব ভালো প্রশ্ন করেছেন, খুব প্রাসঙ্গিক এটা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়াট বিলংস টু এভরিবডি বিলংস টু নোবডি, যেটা সবার জন্য খুলে দেওয়া হয়, তার মানে সেটা কেউই নিজের বলে আর ভাবে না। সেটা মানে ওই সবার, সরকারি যেমনি সরকারি রাস্তা বা সরকারি জমি দেখবেন, সরকারি তো মানে সবারই, ফলে ওটার অপব্যবহার হয়, সেটাকে নিজেকে কেউ আপন করে নেয় না। নেতাজির ক্ষেত্রেও তাই হয়েছে, যেটা উনি দেশের জন্য কাজ করেছেন বলে উনি নিজের কনস্টিটিউয়েন্সি যেটাকে বলে, সেটা কোনোদিন তৈরি করার জন্য মন দেননি। তার জন্য হিন্দু গোষ্ঠী বা মুসলিম গোষ্ঠী বা দলিত গোষ্ঠী বা শ্রমিক গোষ্ঠী বলে কিছু ছিল না, তার জন্য ছিল ভারতবাসী। কিন্তু তার অনুপস্থিতিতে এই গোষ্ঠীদের নিয়ে যে রাজনীতিটা শুরু হয়েছে, ফলে সেই গোষ্ঠীর, সেই দলীয় নেতাদেরই পুজো হতে থাকে। সেখানে সুভাষচন্দ্রকে সবাই শ্রদ্ধা সম্মান মুখে জানালেও তাকে নিয়ে ইলেকটোরাল পলিটিক্সটা হয় না, কিন্তু আমার মনে হয় সেটা হওয়া উচিত। আমাদের দায়িত্ব তাকে ইলেকটোরাল রাজনীতিতে ফিরিয়ে আনা। অবশ্যই। আমি তপতিদির কাছে যাব, সময় খুব অল্প, আমি আপনাদের কাছে যেতে পারছি না, তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন পরবর্তী অনুষ্ঠানের শিল্পী অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমি তপতিদি। আজকে এই আলোচনা সভায় আমরা খুবই এনলাইটেন্ড হলাম। আমার একটা খুব সহজ প্রশ্ন এবং আজকের বিষয়ের সঙ্গে একটু প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে একটু আগে আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল যে নেতাজি মানেই অনুপ্রেরণা বলে আপনি বললেন এবং আমরা অনেকেই বললাম। তো এই অনুপ্রেরণাটার সারা আপনি বর্তমান প্রজন্মের মধ্যে কীরকম দেখছেন? যদি কিছু পরিবর্তন দেখে থাকেন তাহলে কেন? আমি দেখছি, কেননা আমি লোকের সঙ্গে খুব ক্লোজলি কাজ করি এবং আমরা যত জায়গায় যাই, যত লোকের সঙ্গে মেলামেশা করি, কথা বলি, আলোচনা করি, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ইউথ, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে যে উৎসাহ, তাদের মধ্যে জানার যে আগ্রহ এবং কিছু করার যে আগ্রহ, সেটা মানে অসম্ভব রকমের ভালো। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে দিচ্ছি আপনাকে, আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার কাউন্ট দিয়ে ছোট্ট স্ট্যাটিস্টিক্স, বাট ইট টেলস ইউ সামথিং। মানে 30 বছরের কম বয়সী যারা, তার 75% হচ্ছে সেই বয়স গ্রুপের, মানে 15 থেকে 30-এর মধ্যে। ফলে আপনারা বুঝতে পারছেন যে নতুন জেনারেশন, অবশ্যই এটা খুব আশার কথা। আমি একেবারে শেষ সময়, দর্শকদের অনেক প্রশ্ন ছিল আমি জানি, আমি আপনাদের শিল্পী অনেকক্ষণ অপেক্ষা করছে, আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমার শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, যেটা আমার মনে হয় গোটা কালনা বইমেলার প্রশ্ন। আপনি বলছেন গুমনামি বাবাই ছিলেন আমাদের নেতাজি, একদম। তাহলে কেন তিনি তাহলে সংসারে, রাজনীতিতে, দেশের কথা,
দেশনায়ক হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকায় তাকে দেখলাম না। কেন কেন তিনি চুপ করে থাকলেন? নেতাজি তো ভয় পান না। নেতাজি ভয় পেয়ে রাষ্ট্রশক্তির ভয় কোথাও লুকিয়ে থাকবে, এ তো নেতাজির চরিত্রে নেই। তাহলে তিনি কি করছিলেন? এইটা হচ্ছে ঋতব্রতদার সাংবাদিক সত্তা, যে জটিল প্রশ্নের 30 সেকেন্ডের বাইট দিতে হবে, উত্তর দিলে সন্তুষ্ট হলে উত্তর ভালো লাগবে, তা নাহলে হবে না। কনন্ড্রাম বলে যে বইটা লিখেছি সেটা প্রায় 1000 পাতার বই, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে 200 পাতা খরচা করেছি, সেটা ঋতব্রতদা আমাকে 30 সেকেন্ডে জবাব দিতে বলছেন। কেমন করে দেব? এর একটা উত্তর নেই, অনেক কারণ আছে। তার উত্তর আপনাকে বলবো, আপনারা দয়া করে বইগুলো পড়ুন, আপনাদের কাছে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমি কালনা বইমেলার প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা শীতকে অগ্রাহ্য করে বসে আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তপতিদি, সৌরাংশুবাবু, সোমনাথ সিংহ রায়, সুব্রত বাবু এবং অবশ্যই চন্দ্রচূড়কে। আর+ নিউজ এবং কালনা বইমেলার যৌথ উদ্যোগে আজকের আলোচনা আপনারা শুনলেন। অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, অনেক উত্তর পাইনি, একটা বাড়ি শেষ হবে না। সুব্রত বাবুকে বলবো প্রতি বছর 23শে জানুয়ারি এইভাবে ফিরে আসুক কালনা বইমেলাতে। আপাতত এখানেই আমরা বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে যারা টেলিভিশনে দর্শক আছেন তারা অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর+ নিউজে।